নেক্সট টাইম আমি আর এখানে থাকবো না। না, আপনি সুযোগ পাবেন। কথাটা শোনা মাত্র কায়নের বুকে যেন কেউ অজস্র তীর ছুঁড়ে মারল। চোখের দৃষ্টি স্থির হয়ে আছে রিদিয়ার দিকে। সে কোনো জবাব দিল না। গাড়ির কাছে যেতেই একজন গার্ড প্যাসেঞ্জার সিটের দরজা খুলে দিল। রিদিয়াকে ঘাড়ের ভিতর বসাতেই কায়ন গিয়ে বসল ড্রাইভিং সিটে। গাড়ির স্টিয়ারিং এ হাত দিয়ে স্টার্ট করতে যাবে, কিন্তু তার আগে একবার রিদিয়ার দিকে দৃষ্টি দিতে দেখলেও সে তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টি থেকে চোখ ফেরানো খুব কঠিন। সব মিলিয়ে মুহূর্তটা এমন হয়ে উঠল যে কায়ান শ্বাস নিতেও ভুলে গেল। সে না চাইতেও এক আবেগী কণ্ঠে বলে উঠল, রু। হৃদয় হঠাৎ তার দিক থেকে নজর ফিরিয়ে বলে, কি? এই চোখ ফেরানোতে কায়ানের কি হলো সে নিজেই জানে না। মুহূর্তেই এক ঝটকায় হৃদিয়াকে নিজের কোলের উপর নিয়ে বসালো। হৃদিয়ার নিঃশ্বাস হাঁফ ধরার মতো কেঁপে উঠল। তার হাত কাঁপছে, চোখ বড় হয়ে গেছে। কায়ানের বুকে তার শরীর মিশে গেছে। তার নিঃশ্বাস ভারী, গরম, গভীর। হৃদয়ের ডান হাতটা নিজের বুকের বাঁ পাশে রাখতে রাখতে বারবার ভারী নিঃশ্বাস ত্যাগ করতে করতে বলে উঠল, রু, তোর ডান হাতটা আমার বুকের বাপাশে রাখবি একটু। কথাটা শোনা মাত্র হৃদয়ার পেট মোচড় দিয়ে উঠল। হৃদয়ার মাথার ভেতর যেন ঝড় বয়ে গেল। এমনিতেও কায়ানের এই পদক্ষেপ তাকে ভেতর থেকে কাঁপিয়ে তুলেছে। সেও নিজের গরম নিঃশ্বাস কায়ানের মুখের উপর ছাড়তে ছাড়তে বলে উঠল, কেন? হৃদয়ার ডান হাত এখন কায়ানের বুকের বাঁ পাশে। সে অনুভব করতে পারছে কায়ানের বুকের হৃদস্পন্দন। যেই কাঁপুনিতে হৃদয়া শিউরে উঠছে। কায়ান হৃদয়ার ঠোঁটের উপর আঙুল রেখে বলে উঠল, ডোন্ট টক, জাস্ট কিপ ইট দেয়ার। কিন্তু কায়ান মনে মনে নিঃশব্দে বলে গেল অন্য কিছু। ইটস নট মাই হার্টবিট, রু, ইটস মাই স্ক্রিমিং ফর ইউ। গাড়ির ভেতরে সেই স্তব্ধ নীরবতায় শুধু দুজন মানুষের অনিয়মিত নিঃশ্বাসের শব্দ। এখানে শুধু দুজন মানুষের শ্বাসের টানাপোড়েন। একজনের তীব্র ভারী নিঃশ্বাস, অন্যজনের দ্রুত কাঁপা নিঃশ্বাস মিশে এক অদ্ভুত উত্তাপ ছড়াতে লাগলো। চোখ দুটো একে অপরের সঙ্গে বাধা পড়ল। তখন দুজনের বুকেই যেন অদৃশ্য কোনো ঝড় উঠল। না বলা হাজার কথার ভার, অভিমানের ক্ষত, রাগের আগুন। আর তবুও এক ফোঁটা অব্যক্ত টান একসাথে বুকের ভেতর ছটফট করতে লাগলো। গাড়ির এই ছোট্ট জায়গাটা হঠাৎই হয়ে উঠল দুজন মানুষের অপ্রকাশিত আবেগের বিস্ফোরণ ক্ষেত্র। হৃদয়ের হাতটা এখনো কায়ানের বুকের বাঁ পাশে থমকে আছে, যার কারণে হৃদয়ের বুক ওঠানামা করছে। অন্যদিকে কায়ানের চাপা কাঁপুনিতে করা শ্বাস, আর সে অদ্ভুত দৃষ্টির টান, যে দৃষ্টি নাকি মানুষের হৃদস্পন্দন থামিয়ে বা বাড়িয়ে দিতে পারে। হৃদয়াকে নিজের বুকের সঙ্গে আটকে রাখার পরও কায়ান যেন শান্ত হতে পারছে না। তার বুকের ভারী ওঠানামা, চোখের লালচে রাগ, আর অধরের কিনারায় চাপা যন্ত্রণাটা সব মিলিয়ে তাকে দেখাচ্ছে যেন তীব্র ঝড় হাওয়ায় ক্ষতবিক্ষত এক মানুষ। কিন্তু এসবের মধ্যেই হঠাৎ গাড়ির জানলার কাছে ঠকঠক আওয়াজ পড়ল, আর গাড়ির ভেতরের গভীর নীরবতা যেন এক ঝটকায় ভেঙে গেল। আওয়াজটা পড়তেই হৃদয় হালকা কেঁপে উঠে তৎক্ষণাৎ জানলার দিকে তাকালো। কিন্তু কায়ান অদ্ভুতভাবে এক স্বাভাবিকতায় শুধু ধীরে মাথা ঘুরিয়ে সেই দিকে নজর দিল। তাকাতেই দেখতে পেল এমির, আইদিন আর তাদের পেছনে নিকোলাই। কিন্তু এদেরকে এই অবস্থায় দেখে এমির দুষ্টু হাসি দিয়ে হৃদয়ের উদ্দেশ্যে বলল, সাদাপরি, বুঝতে পারছি গাড়িতে সিট কম পড়ে গেছে। কোনো ব্যাপার না, আজই তোমার জন্য কাস্টমাইজ গাড়ির অর্ডার দেব। এই কথা শুনতেই হৃদয়ের লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। চোখ মুখ কুচকি মনে মনে ভাবছে, একটু আগে এত মানুষের সামনে এই অসভ্য লোকটা যেভাবে তার ঠোঁটের ওপর আক্রমণ করলো, এখন আবার এইভাবে কোলে বসিয়ে রেখেছে কেন? আমি কি ওনার বউ নাকি? ফাজিল লোক, আমি যেন ওনার লায়লা বেবি। আবার এই অ্যানাকোন্ডার বুকে বাঁ পাশে হাতটাও রেখে দিয়েছি আমি। আমার কি মাথা হাঁটুতে গেছে? এসব ভেবেই হৃদয়া তাড়াতাড়ি নিজের হাত সরিয়ে কায়নের কোল থেকে উঠে যাবে। কিন্তু তার আগেই কায়ন নিজের শক্ত দুহাত দিয়ে নিজের আরো কাছে টেনে নিল, আর হৃদয়ের দিকে এমনভাবে তাকালো যেই তাকানোতে ছিল চোখের ভাষা। ডোন্ট মুভ। এরপরেই কায়ন ওদের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে উঠল, কি সমস্যা? আইদিন এদিক ওদিক করে গলা খাকড়ি দিয়ে দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, একটু আগে আপনি পাবলিক প্লেসে যে ঝড় তুললেন, পেপারে যারা হামলা করলো বলে, তাই আপনার ঝড় বৃষ্টি থেমে গেলে এখান থেকে তাড়াতাড়ি রাস্তা মাপেন। এই কথা শুনে কায়ন আর হৃদয়া বিরক্ত হলেও
পাশে দাঁড়ানো এমির হো হো করে হেসে উঠল। নিকোলাইও মুচকি মুচকি হেসে যাচ্ছে। কায়ান এমিরের দিকে এমন দৃষ্টি ছুড়ল, এমির মুহূর্তেই চুপ হয়ে গেল। এরপর কায়ান দাঁতে দাঁত পিষে জবাব দিল, Just shut up. এদিকে রিদিয়া বারবার যতই সরে যাচ্ছে ততই যেন কায়ানের হাত রিদিয়ার কোমরের কাছে আরো দৃঢ় হচ্ছে, আরো অদম্য হয়ে উঠছে, যেন সে ঠিক করেছে আজ আর ছাড়বে না। কিন্তু নিকোলাই নিজের হাসি চেপে জানলার কাছে এগিয়ে এসে গম্ভীর স্বরে বলে উঠল, Kai, Aiden is right. এরপর কায়ান আর একটা শব্দ উচ্চারণ করল না। এক হাতে রিদিয়াকে বুকের কাছে আরো জোরে টেনে রাখলো, আর এক হাতে গাড়ি স্টার্ট দিল। কায়ানকে এরকম ভাবে গাড়ি স্টার্ট দিতে দেখে রিদিয়া চোখ বড় বড় হয়ে গেল, কেমন গলা শুকিয়ে আসলো, কিন্তু নিজেকে সামলে ভ্রুকোচকে বলে উঠল, এই ফাজিল লোক, আমাকে ছাড়েন। এইভাবে কে গাড়ি চালায়? আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এই বলে রিদিয়া আবারও চেষ্টা করলো কায়ানের কোল থেকে উঠে যেতে, কিন্তু এবারও কায়ান রিদিয়াকে চেপে ধরল। তবে মুখ থেকে বেরিয়ে এলো কিছু দৃঢ় বাক্য। আমি কারো পার্সোনাল ড্রাইভার না, এখানে চুপচাপ বস, নইলে কিন্তু এই জানলা থেকে ফেলে দেবো। কথাটা শোনা মাত্র রিদিয়ার রাগ আবারও চূড়ায় উঠল। সে রাগে গজগজ করতে করতে কায়ানের দুই কান ধরে টানতে টানতে চিৎকার করে বলল, আমি তোর সঙ্গে যেতে চেয়েছি, ভণ্ডলোক। নামা আমাকে, আমি একা একা চলে যাব। বদমাইশ ইবলিশের নাতি। হুট করে কানটানায় কায়ান ব্যথায় ঠোঁট কামড়ে ফেলে, তারপর রাগ আর যন্ত্রণার মিশ্র স্বরে গর্জে ওঠে, এত বেয়াদব কেন তুই? মুখে মুখে তর্ক করিস? তোর থেকে আমি এত বড়, তবু আমার গায়ে হাত তুলিস? চপকে সোজা করে দেব, 1.5 ফুটের বাচ্চা। উনি আমায় সোজা করবে, আমি যেন ওনাকে বাঁকা রেখে দিব। আর বেশ করেছি, যদি দরকার পড়ে আরও করব। আমি কি এখানে আপনাকে আসার জন্য ইনভাইট করেছি? হৃদয়ের এই কথাটা শোনা মাত্রই কায়ানের কপাল কুঁচকে গেল। সে এই মেয়ের চিন্তায় ভুলেই গেছে যে এই মেয়ে এখানে একা একা কি করে আসলো। হঠাৎ কায়ান গম্ভীর স্বরে বলে উঠল, তুই এখানে কি করে আসলে? তুই তো এখানে কিছুই চিনিস না, তবে এখানে কি করে আসলে? কায়ানের কথা শেষ হতেই হৃদয় একটু থমকে গেল। তার কেন যেন মনে হলো সত্যি কথাটা বলা ঠিক হবে না, তাই এদিক ওদিক করে চোখ ঘুরিয়ে বলে উঠল, আল্লাহ তাআলা দুটো পা দিয়েছে, সেই পা দিয়ে এসেছি। কোনো সমস্যা? হৃদয়ের কথায় কেন জানে না কায়ানের একটু অবিশ্বাস লাগলো, তবুও সবকিছুর উপেক্ষা করে মুখ অন্যদিকে ঘুরিয়ে বলে উঠল, তুই নিজেই যে আমার জন্য এক বড় সমস্যা, আর কিছু? এদের এই দুষ্টু মিষ্টি ঝগড়া দেখে বাইরে দাঁড়ানো তিনজন মিটমিট করে হেসে যাচ্ছে। কিন্তু গায়ানের এই কথায় হৃদয়া নাক মুখ ফুলিয়ে আইদিনের দিকে তাকিয়ে একটু হাসির ভান করে বলে উঠল, এই যে রাধুনী আঙ্কেল, আমাকে একটু আপনার সঙ্গে নিয়ে যাবেন? আইদিন একগাল হাসি দিয়ে বলতে লাগলো, হ্যাঁ অবশ্যই। বাক্য সম্পূর্ণ করতে পারল না, তার আগেই ঝড়ের বেগে কায়ানের গাড়িটা তাদের চোখের সামনে দিয়ে বেড়ে যেতে লাগলো। তখন আইদিন চিৎকার করে বলে উঠল, সাদা সুন্দরী ম্যানশনে ঢোকার আগে নিজের মুখ ঢেকে নিও, কারণ তোমার ঠোঁটের দিকে তাকালে মানুষের হুঁশ উড়ে যাবে। কথাটা ওদের কানে গেল কিনা জানে না, তবে পেছনে দাঁড়ানো এই তিনজন দুষ্টু হাসি হেসে যাচ্ছে। এমির হাসতে হাসতে বলল, ইস, আমার ব্রোকে ওই নেউলা সাপটার জন্য কখনো এত জেলাস হতে দেখিনি। পাশ থেকে আইদিনও এমিরের তালে তাল দিয়ে বলে উঠল, সিরিয়াসলি ম্যান, কাকে কখনো লালার জন্য জেলাস হতে দেখিনি। ইভেন আমি অ্যান্ড নিকো কতবার লালাকে ওর অ্যাপার্টমেন্টে ছেড়ে এসেছি। কিন্তু সবার মাঝে নিকোলাই এক দীর্ঘশ্বাস ফেলে কপালে চিন্তার ভাঁজ নিয়ে বলে উঠল, ফাজলামো করিস না তোরা। You guys know very clearly he's most powerful man, but now in this situation he's powerless like hell. কথাটা শোনা মাত্রই আইদিন আর এমিরও চুপ হয়ে গেল, কারণ যে মানুষটা সবকিছু হাতের মুঠোয় রাখে সে মানুষটাই আজ নিজের অনুভূতির কাছে হার মানছে। কিছুক্ষণ পর কায়ানের গাড়ি ম্যানশনের সামনে এসে দাঁড়াতেই রিদিয়া যেন জান ফিরে পেল। চোখের সামনে যেন সবকিছু ঝাপসা দেখছে। রিদিয়া ভারী শ্বাস ফেলতে ফেলতে নিজেকে একটু সামলে চিৎকার করে বলে উঠল, ও আল্লাহ, এইভাবে কে গাড়ি চালায়? কায়ান বাঁকা হেসে জবাব দিল, কায়ান দেবের আর্সেলান চালায়। হৃদয়ের দুহাতে দিয়ে ঠেলা দিয়ে কায়ানের কোল থেকে উঠে রাগে ফুসতে ফুসতে বলে উঠল, ভণ্ড অ্যানাকোন্ডার বাচ্চা চালায়। এই বলে রিদিয়া গাড়ির দরজার হ্যান্ডেল ধরে দরজা খুলতে যাবে, কিন্তু দরজা খুলছে না। হৃদয়া কায়ানের দিকে ফিরে দাঁতে দাঁত পিষে বলে উঠল, অ্যানাকোন্ডার বাচ্চা, ডোর আনলক কর। কায়ান এক হাত স্টিয়ারিং এর উপর রেখে
আর এক হাতের কোনোই গাড়ির উইন্ডোতে রেখে মুখে হাত দিয়ে অন্যদিকে ঘুরে বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আগে ভদ্রভাবে বলো, তারপর লক আনলক হবে। কথাটা হৃদয়ার কানে যেতেই রাগ এতটাই তীব্র হয়ে উঠল যে সে কানের দিকে তাকিয়ে মনে মনে হাজারো গালাগালি দিতে দিতে চিৎকার করে বলল, বাল। কায়ান তার গাড়ির স্মার্ট কি ফবটা আঙুলে ঘোরাতে ঘোরাতে হৃদয়ার দিকে ফিরে তার ছেলের হাসি দিয়ে বলল। তাহলে আমি তোমার এই ভাষায় বাল খুলবো। হৃদয় এবার নিজের রাগ আর সামলাতে পারল না। সে এক লাফে কায়নের হাত থেকে কি খানা নিতে যাবে, কিন্তু তার আগেই কায়ন নিজের হাতটা পিছনে সরিয়ে নিল। হৃদয় নিজের ভারসাম্য হারিয়ে পড়ল গিয়ে কায়নের প্রশস্ত বুকের উপর। তার মুখটা থুবড়ে পড়ল কায়নের উষ্ণ উন্মুক্ত ঘাড়ে। কায়নের ঘাড়ে হৃদয়ের ঠোঁটের স্পর্শ হতেই মুহূর্তেই কায়নের শরীর ঝাঁকে উঠল। গলার অ্যাডামস অ্যাপল উপর নিচ হচ্ছে, চোখ বন্ধ করে ভারী নিঃশ্বাস ফেলছে। নিয়ন্ত্রণ টিকিয়ে রাখতে লড়াই করতে করতে অন্যদিকে ফিরে কাঁপতে থাকা কণ্ঠে ফিসফিস করে বলে উঠল, রু, your lips are not in the right place. Please, move them quickly. Or else, the demon inside me will take over any goddamn second. এই কথা কানে যেতেই হৃদয়ার রাগ যেন দপ করে আরো জ্বলে উঠল। একটু না ভেবে সে আবারও কায়নের ঘাড়ে আরো তীব্র জেদি একটা কামড় বসিয়ে দিল, ঠিক এমনভাবে যেন তার রাগটাই দাঁতের ফাঁক দিয়ে ঠেকল। আর তার সাথেই কায়নের শরীর শক্ত হয়ে উঠল। গলার মধ্যে চাপা এক অনিয়ন্ত্রিত শব্দ বেরিয়ে এলো। Ouch! কান চোখ মুখ কুচকে বলে উঠল। What are dangerous chicks? হৃদয় সেই মুহূর্তে কায়নের হাত থেকে কি খানা নিয়ে দাঁতে দাঁত পিষে বলে উঠল, বুড়ো ভাম, অসভ্য বজ্জাত, সব সময় আজে বাজে কথা যেন আমি ওনার কথাটা বলতে পারল না। শব্দটা মুখে আসতেই সে নিজেই থমকে গেল। সে নিজেকে সামনে নিল, কারণ সে নিজেই ভুলে গেছে সে কি বলতে যাচ্ছিল। তাই নিজের উপর রাগ নিয়ে বলল, ধুর। এই বলে স্মার্ট কি প্রেস করে দরজা খুলে বেরিয়ে গেল আর কিটা ছুড়ে দিল কায়নের গায়ে। হৃদয় বেরিয়ে যেতেই কায়ন চোখ মুখ কুচকে মিরর গ্লাসটা নিজের দিকে ঘুরিয়ে দেখল তার দুঘাড়েই কামড়ের দাগ। এক মুহূর্ত চুপ, তারপর ঠোঁটের কোণে ধীরে ধীরে অজান্তেই এক অশান্ত বিপজ্জনক হাসি ফুটে উঠল। Nice marks, my hungry chicks. এরপর কায়ান এক দীর্ঘ নিঃশ্বাস ফেলে এদিক ওদিক খুঁজে সেই ফেলে রাখা শার্টটা চোখে পড়তেই শরীরে জড়িয়ে নিল। এরপর কয়েক সেকেন্ড চুপ থেকে গাড়ি থেকে নেমে এলো। ঠিক সেই মুহূর্তে গাড়ির পেছনে এসে থামল এমিরের বাইক। পেছনে বসে আছে নিকোলাই। আইদিন আর আসেনি, সে আগেই নিজের রেস্তোরাঁয় ফিরে গেছে। এদিকে রিদিয়া ম্যানশনে ঢোকার আগে মুখটা ওড়না দিয়ে ভালো করে ঢেকে নিল। ম্যানশনে ঢুকেই দেখল ড্রয়িং রুমে শুধু নিশাত বেগম আর জাহানারা বেগম বসে আছে সোফায়। জাহানারা বেগম একগাল হাসি নিয়ে বলে উঠল, কিরে, কেমন ঘুরলি বড় আঙ্কেলের সঙ্গে? কথাটা শুনতেই রিদিয়া থ মেরে দাঁড়িয়ে গেল। সে ঘুরতে কখন গেল? কিন্তু সত্যিটা জানলে তার আম্মু আস্ত রাখবে না তাকে পুরো ম্যানশন তাকে আস্ত রাখবে না, পুরো ম্যানশন মাথায় উঠিয়ে নেবে। তাই মনে হলো এই মুহূর্তে হ্যাঁ বলেই এখান থেকে যেতে পারলে শান্তি। ওড়নার আড়ালে সেও মুখে হাসি টেনে বলে উঠল, হ্যাঁ আম্মু, এত সুন্দর ঘুরেছি বলার মতো না। তখন জাহানারা বেগমের পাশ থেকে নিশাত বেগম ঠাট্টা সুরে বলে উঠল, আচ্ছা ঠিক আছে, এখন তাড়াতাড়ি উপরে যা। একজন তোর খোঁজ করতে করতে হয়রান হয়ে গেল, তাকে একটু দেখা দিয়ে যাস। হৃদয়া মুহূর্তে বুঝে গেল নিশাত বেগম কার কথা বলছে, কিন্তু হৃদয়ার এই মুহূর্তে নীলের সামনে যেতে ইচ্ছে করছে না। সব মিলিয়ে নিজেকে নিজের কাছে কেমন ছোট মনে হচ্ছে। সে মাথা নাড়িয়ে সিঁড়ি বেয়েও তাড়াতাড়ি উপর উঠে যেতে লাগলো। করিডোরের কাছে যেতেই এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নিজের রুমে যেতে লাগলো, কিন্তু তার আগেই পেছন থেকে ভেসে এলো এক কণ্ঠস্বর। রিধি? মুহূর্তেই হৃদয়ার পা থমকে দাঁড়িয়ে গেল। ধীরে ধীরে পেছনে ফিরল। সামনে তাকাতেই দেখল নীল তার দিকে এগিয়ে আসছে। হৃদয়ার বুক এক অজানা সংকোচেই কেঁপে উঠল। নীল হৃদয়ার কাছে আসতেই ভ্রুকুচকে বলল, রিধি, তুই কোথায় গেছিলিস? তুই ওই লোকালটার সঙ্গে? হৃদয়া থতমত খেয়ে গেল। কি করে বলবে সে মিথ্যে কথা? আবার সত্যি কথাটাও তো মুখ থেকে বেরোবে না। এই দুবিধার মধ্যে নিজেকে খুব দুর্বল লাগছে। তবুও সে নিজেকে সামলে আমতামতা করে বলে উঠল, ঘুরতে গিয়েছিলাম নীল ভাই।
আসার পর থেকে এরকম দূরে দূরে কেন থাকছিস? আগে তো সব সময় আমার সঙ্গে কথা বলার জন্য পেছনে পেছনে ঘুরতি। আমি নিজেই বরং তোকে ঘুরে রাখতাম, কিন্তু এখানে আসার পর এরকম ব্যতিক্রম কেন রিধি? নীলের কথাটা শোনা মাত্রই হৃদয়াও নিজেকে নিজে প্রশ্ন করতে লাগলো। সত্যিই তো, সে আগে তার নীল ভাইকে এক মুহূর্ত পাওয়ার জন্য সারাক্ষণ চাতক পাখির মতো চেয়ে থাকত, কিন্তু এখন কেন সে নিজেই দূরে পালাতে চাইছে? তবু এইসব প্রশ্নকে উপেক্ষা করে নীলের সামনে বলে উঠল, তেমন কিছু না নীল ভাই, শুধু ইস্তানবুল দেখতে গিয়েছিলাম, আর কিছু না। একজন বিজি মানুষের এত টাইম যে সে তোকে ঘুরতে নিয়ে গেছে? নীলের কথায় হৃদি কোনো জবাব দিতে পারল না, কিন্তু নীল এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, দেখ রিধি, আমরা জানি ভালো দিদা আর ভালো দাদা আমাদের জন্য কত কিছু করেছে। তাই বলে এই ম্যানশনের সবাইকে যে আমার ভালো লাগতে হবে এটা কোনো কথা নয়। ওই রুড লোকটাকে কেন জানি আমার মোটেও ভালো লাগছে না। দূরে থাকবে ওনার থেকে। হৃদি আর কোনো কথা বাড়ালো না, বরং মাথা নিচু করে হ্যাঁ সূচক জবাব দিল। এরপর নীল হৃদয়ার দু বাহু ধরে নিজের কাছে টেনে নিয়ে ওর মাথায় একটা স্নেহের চুমু দিয়ে বলে উঠল, সরি যদি রুড বিহেভ করে থাকি। নীলের এই স্পর্শে হৃদয়ার শরীর কেঁপে উঠল, কেমন যেন ভেতর থেকে অস্থিরতা ছড়িয়ে পড়ল। হৃদয় হু হু করে উঠছে, নিঃশ্বাস বেঁধেছে। অস্বস্তিতে এদিক ওদিক করতে করতে নীলকে ভেদ করে হৃদয়ার চোখ চলে গেল সামনের দিকে। তাকাতেই তার শরীর হিমশীতল হয়ে উঠল, চোখ বড় বড় হয়ে গেল। ভয়ের কারণ সে ঠিক জানে না, তবু কোথাও যেন তার বুক কেঁপে উঠল। দেখতে পেল দুজোড়া রক্তাভ চোখ তাদের দিকে বাজ পাখির মতো জ্বলে উঠেছে, তীক্ষ্ণ চোয়াল শক্ত, এবং দৃষ্টিতেই এমন যেন এক মুহূর্তেই সবকিছু শেষ করে দিতে পারে। করিডোর ও সিঁড়ির মাঝে দাঁড়িয়ে আছে কায়ান, যার দুহাত শক্ত করে চেপে আছে এমির আর নিকোলাই। এদিকে নিকোলাই আর এমির কিছুতেই কায়ানকে আটকে রাখতে পারছে না, কারণ কায়ান দাঁতে দাঁত পিষে ধীমে সুরে বলে উঠল, নিকোলাই ঠান্ডা সুরে একটা ধমক দিয়ে বলেই উঠল, Don't cross your limit, guy. She's not your personal property, okay? He have all the rights to touch her. Here is the only person who did not allow it's you. নিকোলাইয়ের এই শব্দগুলো কায়ানের চেতনার মধ্যে আগুন জ্বালিয়ে দিল, চোখে অগ্নিশিখা। ভ্রুকুচকে সে নিকোলাইকে লক্ষ্য করে ধীরে কিন্তু তীব্রতার সঙ্গে বলল, নিকো, কায়ানের এই অবস্থা দেখে এমির এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে উঠল, ব্রো, ডোন্ট ডু দিস হিয়ার। ইউ হ্যাভ নো রাইটস। ইউ আর গোয়িং টু বি ম্যারিড ইন 3 days। এমিরের কথাটা শেষ হতেই কায়ানের বুকের ভেতর যেন সবকিছু ছারখার হয়ে গেল। কায়ান আর কোনো কথা বলতে পারল না, চুপ হয়ে গেল। অন্যদিকে রিদিয়া কায়ানকে দেখতেই কেন জানে না নিজেকে ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল নীলের কাছ থেকে। নীলের থেকে নিজেকে ছাড়িয়ে নীলের দিকে তাকিয়ে বলে উঠল, নীল ভাই, আমি কিছু মনে করিনি, আমি ফ্রেশ হব। এই বলে সে দ্রুত বেগে নিজের রুমে চলে গেল। এদিকে নীল পেছনে দাঁড়িয়ে প্রিয় হাসি দিয়ে বলে উঠল, হৃদের পাশের রুমেই নীলকে থাকতে দেওয়া হয়েছে, যা দেখা মাত্রই কায়ান আর সহ্য করতে পারল না, চিৎকার করে ডেকে বসল। অ্যালেক্স! কিছু সেকেন্ডের মধ্যে অ্যালেক্স উপরে আসতেই কায়ান দাঁতে দাঁত চেপে ভয়ঙ্কর সুরে বলে উঠল, নতুন গেস্টের রুম যেন 10 মিনিটের মধ্যে চেঞ্জ করে দেওয়া হয়। অ্যালেক্স মাথা নিচু করে মাথা নাড়িয়ে বলল, স্যার, ওপরে এদিকে আর কোনো গেস্ট রুম তো খালি নেই। আপনাদের ওদিকে 3টা রুম খালি। আর বড় ম্যাম নিজেই এই রুম ঠিক করেছে নতুন গেস্টের জন্য। কায়ান পায়ে ঝড় উঠিয়ে সিঁড়ি বেয়ে আবারও নিচে নামতে নামতে আদেশের সুরে বলে উঠল, আমি কোনো কিছু শুনতে চাইছি না অ্যালেক্স, শুধুমাত্র এই রুম যেন চেঞ্জ করে দেওয়া হয়। ইটস মাই অর্ডার। পেছন থেকে এমির বলে উঠল। ব্রো, কোথায় যাচ্ছ? কায়ান দৃঢ় কণ্ঠে বলে উঠল। হ্যাভেন ক্লাব। এরপর কায়ান নিকোলাইয়ের দিকে ফিরে গম্ভীর স্বরে বলে উঠল, ক্রিশ্চিয়ান কায়ানের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টকে যেন বলা হয় তার জন্য ম্যাচ রেডি রাখতে আগামীকাল। এর মধ্যেই ড্রয়িং রুমে থাকা নিশাদ বেগম কায়ানের এই আচরণ লক্ষ্য করে এগিয়ে এসে মুখে অস্থিরতার রেখা ফুটিয়ে বললেন, কি রে, এইমাত্র ফিরলি, আবার কোথায় যাচ্ছিস? 3 দিন পর তোর ওয়েডিং, কেউ তোকে দেখে বলবে তোর ওয়েডিং? চেহারার কি অবস্থা করেছিস বাবা, আমার কিন্তু ভালো লাগছে না।
কায়ান মায়ের দিকে তাকালো, এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, যেন ভেতরের অস্থিরতাকে কিছুটা ছাড়তে চায়। তারপর শান্তভাবে বলল, আমার কিছু ভালো লাগছে না মাম্মা, আমি ক্লাবে যাচ্ছি, রাতে ফিরবো। কায়ান মায়ের দিকে তাকালো, এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, যেন ভেতরের অস্থিরতাকে কিছুটা ছাড়তে চায়। তারপর শান্তভাবে বলল। এই বলেই কায়ান চলে যেতে লাগলো। পেছন পেছন নিকোলাই আর এমিরও যেতে লাগলো। কিন্তু নিশাত বেগমের মনে অস্থিরতায় ভরে গেল। সে নিজের কৌতূহল নিয়ে পেছন থেকে এমিরের হাত টেনে বলে উঠল, মাই ডার্লিং বয়, আমার কলিজার কি হয়েছে? আমার কেন যেন মনে হচ্ছে আমার কলিজাটা ঠিক নেই। এমির মায়ের উদ্বেগ চোখে দেখে এক দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। তারপর কোমলতার সঙ্গে নিশাত বেগমের হাত ছাড়িয়ে নিয়ে নিজের কাছে টেনে ধরে বুকের সঙ্গে লাগিয়ে বলল, কিছু না মাম্মা, তুমি চিন্তা করো না। অফিসের একটা ডিল নিয়ে সমস্যায় আছে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। মায়ের চোখে এখনও চিন্তার ছায়া ছিল, কিন্তু এমিরের স্পর্শ আর কণ্ঠের শান্তি কিছুটা তার হৃদয়কে শান্ত করেছিল। হোয়াট দ্য হেল মার্ক, তুমি ওই মেয়েকে বাঁচালে কেন? লায়লার চিৎকারে পুরো ঘর যেন কেঁপে উঠল। প্রতিটি শব্দ যেন বাতাসের মধ্যে তোলা চলে উঠল। কিন্তু মার্কের এই চিৎকারে যেন তার কোনো ভ্রুক্ষেপ নেই। ধোঁয়াশার ভিড়ে একের পর এক সিগারেটের ধোঁয়া কণ্ঠমুদ্রার মতো তার চারপাশে মিশে যাচ্ছে। মন পুরোপুরি অন্য কোনো জায়গায়, অন্য কোনো উদ্দেশ্যে ব্যস্ত। কেউ জানতেও পারবে না তার মনের গভীর রহস্য। লায়লা আবারও গর্জে উঠল, যেন তার নিজের রাগ ভাঙতে চাইছে। মার্কো, আমি কিছু বলছি তো। মার্কো ধীরে ধীরে পেছনে ঘুরল, চোখে সেই অদ্ভুত স্থির দৃষ্টি। লায়লার দিকে এগিয়ে এসে আঙুল দিয়ে তার ঠোঁটকে স্পর্শ করল। মৃদু কণ্ঠে বলল, ডোন্ট বেবি, দেয়ালেরও কান আছে। আমি এখন শুধুই মারছিল। লায়লা নিজের রাগ ঝাড়তে ঝাড়তে মার্সেলের কলার ধরে বলে উঠল, আই ডোন্ট ফাকিং কেয়ার। আমি জাস্ট চাই ওই মেয়েকে আমার আর কায়ের মাঝের থেকে সরাতে। লায়লার কথা শেষ হতেই মার্কো এক ঘর কাঁপানো হাসি দিয়ে বলল, ডিড ইউ ফরগেট হাউ মাচ আই ওয়ান্ট ইউ, বাট তুমি আমাকে ছেড়ে ওই কায়ানদেমির আরশালকে চুজ করেছিলে। নো, নাও আই অলসো ডোন্ট কেয়ার হোয়াট ইউ ওয়ান্ট। এখন আমার বিজনেস ইম্পর্টেন্ট, মোর ইম্পর্টেন্ট দ্যান ইউ। তোমার যা ইচ্ছা তুমি তাই করো কায়ের বিজনেসের সঙ্গে। আই জাস্ট ওয়ান্ট মাই ম্যান। লায়লার কথাটা শুনতেই মার্কো আবারও হেসে বলে উঠল, ইয়োর ম্যান, ইয়োর ম্যান নাও ক্রেজি ফর সামওয়ান এলস। আমি তোমার কথা শুনে বুঝে গেছিলাম কায়ানদেমির আরসলান এখন আর শুধু তোমার নেই, কিন্তু আমি আজ যা দেখলাম, হি ইজ টু মাচ ক্রেজি ফর হার। আমার কিছু জানার দরকার নেই, আমি শুধুমাত্র কায়কে চাই। ওকে পাওয়ার জন্য আমি কি না করেছি, কিন্তু এখন এক বিচের জন্য আমি কিছুতেই কায়কে নিজে থেকে দূরে যেতে দেব না। এতই যখন চাও তাহলে আমার সঙ্গে বেড শেয়ার করলে কি করে লাইলা? মার্কোর কথা শেষ হতেই লায়লা মার্কোর দিকে এগিয়ে যেতে লাগলো। কারণ লায়লা ভালো করে জানে মার্কোকে কি করে রাজি করাবে। লায়লা মার্কোর কাছে যেতেই মার্কোর শার্টের বোতাম খুলতে খুলতে বলে উঠল, ইটস আ অ্যাক্সিডেন্ট মার্স, বাট ইউ আর সো গুড অন বেড। এরপর লায়লা নিজের হাত মার্কোর বুকে রাখতেই মার্কো প্রতিবারের মতো কেঁপে উঠল। কারণ এই নারীর স্পর্শ তাকে যেন পাগল করে দেয়। প্রতিটি স্পর্শে যেন তার অভ্যন্তরীণ আগুনকে ছুঁয়ে যাচ্ছিল। লায়লা বাঁকা হাসি দিয়ে বলে উঠল, আমি যা চাই তুমি আমায় দেবে না? মার্কো সঙ্গে সঙ্গে লায়লার হাত ধরে নিজেকে সামলাতে না পেরে নিজের কোলে উঠিয়ে নিল। এরপর লায়লা ঠোঁটে ডুবে যেতে যেতে বলল, বেডের দিকে এগিয়ে যেতে যেতে, ইউ আর সো ফাকিং বিচ বেবি, ইউ নো হাউ টু কন্ট্রোল মি। শুধু নিজেকে আমার কাছে এইভাবে শোভে দেবে? লায়লা বাঁকা হাসি দিয়ে বলে উঠল, যতদিন তোমার মুখোশ ধরে রাখতে পারবে ততদিন আমায় পাবে। যেদিন তোমার মুখোশটা খুলে যাবে সেদিন থেকে আমি আর তোমাকে চিনি না। কায়ানদেমির আরসলান তোমার উপর নজর রাখলে এতদিনে আমরা মাটির তলায় থাকতাম। এখনো সময় আছে, আমার হয়ে থেকে যাও। তার তোমার উপর কৃতজ্ঞতা ছাড়া আর কিছুই নেই। আই ডোন্ট কেয়ার, আমি জাস্ট ওকেই চাই। কেউ আর কোনো কথা বাড়ালো না। এরপর দুজনেই মিলিয়ে গেল নিজেদের উত্তেজনার দুনিয়াতে ডুবে, যেখানে সময় থেমে যায় আর চারপাশের পৃথিবী যেন নির্বাক হয়ে যায়। রাত 12টা। হ্যাভেন ক্লাবের হালকা মিউজিকে নিজের প্রাইভেট রুমে বসে একের পর এক হুইস্কির গ্লাস ছুঁয়ে যাচ্ছে কায়ানদেমের আরসলানের ঠোঁট।
ক্লাবের ব্যস্ততা বাইরে, কিন্তু এই প্রাইভেট রুমে যেন সময় থমকে গেছে। সামনে বসে তার এই পাগলামি দেখে যাচ্ছে নিকোলাই। আইদেন আর এমির অনেক আগেই বেরিয়ে গেছে। নিকো ঠান্ডা স্বরে কায়ানকে বলে উঠল, Kai, you need to stop. It's too much now. কায়ান উত্তেজনার ঝড়ের মতো হেসে ওঠে। তার হাসিতে উন্মাদনার ছাপ, শক্তি ও বেদনার মিশ্রণ। হুইস্কির গ্লাস হাতে নিয়ে আয়নার সামনে যায়। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলে উঠল, I'm the fucking cold, powerful man, Kayan Demir Arsalan. আর এখন নিজের বুকের যন্ত্রণায় তরল আগুনকে টেনে নিচ্ছে। হাসতে হাসতে নিজের মুখের ভাবভঙ্গি বদলে চোখের মধ্যে অদ্ভুত যন্ত্রণার ছায়া নিয়ে কাতর কণ্ঠে বলল। নিকোলাই এবার সোফা ছেড়ে উঠে নিজের বন্ধুর এই অবস্থা দেখে অসহায় হয়ে বলে উঠল, Kai, please, stop now. Please, man. Man. কায় নিকোলের কথায় একটু মনোযোগ দিল না, তবে তার দৃষ্টি স্থির অচল আয়নার দিকে। আয়নায় প্রতিফলিত হচ্ছে হৃদি আর নীলের সেই মুহূর্তের দৃশ্য, যা এক অদ্ভুত উত্তেজনা ও পাগলামো নিয়ে তার মনে দগ্ধ করছে। চোখের সামনে দেখা দৃশ্য যেন তার রক্তের মাঝে আগুন জ্বালাচ্ছে। ঠান্ডা গম্ভীর কণ্ঠে কায়েন নিজেকে আয়নার প্রতিচ্ছবির দিকে তাকিয়ে বলতে থাকে, পড়ে পড়ে আমার উপরে পুরনোর জন্য দাবানলের কি প্রয়োজন? অ্যাকচুয়াল তো অগ্নিশিখায় যথেষ্ট তোমাকে পড়িয়ে ধুলিকণার সঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য, কায়ান দেমির আরসালান। হঠাৎ সে নিজের হাতে থাকা কাচের হুইস্কির গ্লাসটি আয়নায় ছুঁড়ে মেরে দেয়। গ্লাসটা আয়নার কাচের সঙ্গে ধাক্কা খেয়ে ছিঁড়ে যায়, আর সেই সঙ্গে কায়নের চিৎকার ঘর জুড়ে প্রতিধ্বনিত হয়। আর তুমি সে অগ্নিশিখা কায়ান দেমির আরসালানকে জ্বালিয়ে দিলে। এই বলে কায়ান নেশায় পড়ে যেতে লাগলো, কিন্তু তৎক্ষণাৎই নিকোলাই তাড়াতাড়ি কায়নের কাছে এসে ওকে ধরে চিৎকার করে বলে উঠল। Kai, what the hell, man? কায়ান মাথা নিচু করে নেশায় মাতোয়ারা হয়ে তাচ্ছিলের হাসি দিতে দিতে বলে উঠল। ডোন্ট সে এনিথিং, জাস্ট মেনশনে ছেড়ে দে আমায়। নিকোলাই তার পাশেই দাঁড়িয়ে কায়ানের এই অদম্য উন্মাদনাকে স্তব্ধ চোখে দেখে। বুঝতে পারছে এই মুহূর্তে কোনো যুক্তি, কোনো কথার প্রভাব নেই। এই আগুন এখন শুধু কায়ানের নিজের। কায়ানের কথা মতো নিকোলাই অবশেষে তাকে হ্যাভেন ক্লাব থেকে ম্যানশনে ছেড়ে দিল। রাত গভীর, ঘর পোড়ায় আলো নিভে গেছে। শুধু ম্যানশনের ভেতরে নীরবতা, হালকা বাতাসের কাঁপন, আর দূরে কোথাও ঘন্টার টিকটিক। কায়ান ধীর পায়ে ম্যানশনের দরজা অতিক্রম করতেই অ্যালেক্স তাড়াহুড়ো করে ছুটে আসে, সঙ্গে আরও দুজন স্টাফ। অ্যালেক্স কায়ানের এই অচেনা উন্মাদ অবস্থা দেখে কিছুটা হতবাক হয়ে অসহায় কণ্ঠে বলে উঠল, স্যার। সেই বলে কায়ানের দিকে হাত বাড়িয়ে ধরতে যায়, যেন তাকে সাহায্যের চেষ্টা করছে। কিন্তু কায়ান এক ঝটকায় অ্যালেক্সের হাত সরিয়ে দিয়ে ঠান্ডা ও দৃঢ় কণ্ঠে বলে উঠল, ওই হৃদয় ম্যামের রুমের সেকেন্ড কি চাই রাইট নাও। মধ্যরাতের স্তব্ধতা যেন পুরো ইস্তাম্বুলকে আঁচলে মুড়ে রেখেছে। শহরের বুক চিরে ভেসে আসছে বসফরাসের অনবরত জল ছোঁয়া শব্দ। এক গভীর ছন্দময় নিস্তব্ধতা, যেন রাত নিজেই শ্বাস নিচ্ছে ধীরে ধীরে। চারপাশে আলো নিভে গেছে, কেবল দূরে কোথাও নরম বাতাসে দুলতে থাকা মিনারের আলো। শহর ঘুমিয়ে আছে, কিন্তু কায়ান দেমির আরসালান নয়। তার ভেতরে এই মুহূর্তে চলছে এক তুমুল ঝড়, অবর্ণনীয়, নামহীন, নিয়ন্ত্রণহীন, যেন বুকের ভেতর কেউ আগুন ধরিয়ে দিয়েছে। আর সেই আগুন নীরব রাতকেও ছাপিয়ে গর্জন করে উঠছে। প্রতিটি পদক্ষেপে তার রক্ত আরো ভারী হয়ে উঠছে, যেন হৃদস্পন্দনের তাল নেমে গিয়ে তীব্র কাঁপানো ঢেউয়ে পরিণত হয়েছে। নীলচে চোখ দুটো অস্বাভাবিকভাবে স্থির লালচে, দহন ভরা, চোয়াল শক্ত, শ্বাস ভারী। হেঁটে যাচ্ছে সে, কিন্তু যেন মেঝেতে স্পর্শই করছে না। নেশা, ক্রোধ আর যন্ত্রণার এক অদ্ভুত সমন্বয় তাকে টেনে নিয়ে যাচ্ছে সামনে, আরও সামনে। করিডোরের নরম হলুদ আলো তার লম্বা ছায়াকে মেঝেতে ছড়িয়ে দিচ্ছে, যেন ছায়াটিও আজ তার রাগে, তার ব্যথায় থরথর করে কাঁপছে। প্রতিটি দরজার পাশ দিয়ে যেতে যেতে সে অনুভব করছে বুকের ঝড় আরও বেগবান হচ্ছে, যেন দম আটকে আসছে। আর সেই দম আটকে থাকা অনুভূতিটাই তাকে পাগলের মতো হৃদয়ের রুমের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। হৃদয়ের চোখে আজ কোনো ঘুম নেই। বিছানার ওপর এদিক ওদিক গড়াচ্ছে সে,
কিন্তু দু চোখের পাতা এক করতে গিয়েও যেন অদৃশ্য কোনো অস্থিরতা তাকে শক্ত করে চেপে ধরে রেখেছে। বুকের ভেতর কেমন একটা ঘোর অস্বস্তি, নিজেই বুঝতে পারছে না কিসের ভয়, কিসের টান। ঠিক তখনই কট করে দরজা খোলার শব্দ নিস্তব্ধ ঘরটাকে বিদীর্ণ করে ঢুকে গেল। হৃদয়ের দেহ মুহূর্তেই জমে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। সে গভীর নীরবতার ভেতর হঠাৎ করে এমন শব্দ যেন তার অস্থিরতার উপর আরও একটা কাঁপুনি। মনে মনে ভাবল, দরজা তো ভেতর থেকে বন্ধ, তাহলে? হালকা ভয় আর কৌতূহল নিয়ে সে ধীরে ধীরে বিছানা ছেড়ে নামল। পা দুটো ঠান্ডা মেঝেতে ছুতেই বুকের ধুকপুকানি আরও জোরে উঠল। দরজার দিকে এক পা দুপা যেতে যাবে, ঠিক তখনই দরজাটা বাইরে থেকে হঠাৎ খুলে গেল। যেন পুরো ঘর নিঃশ্বাস বন্ধ করে দাঁড়িয়ে রইল সেই এক মুহূর্তে। হালকা করিডোরের আলোয় পুরো স্পষ্ট বোঝা যাচ্ছে নেশা জড়ানো চোখ মুখ নিয়ে দাঁড়িয়ে আছে কায়ান, যা দেখা মাত্র হৃদয়ের বুকে ধুকপুক করতে শুরু করে দিল। হৃদয়ের পরনে ছিল দুধসাদা ভিন্টেজ ইউরোপিয়ান স্টাইলের এক ঢিলা নাইট গাউন, নরম শিফনের মতো হালকা কাপড়ে বানানো, যা হাঁটুর অনেক নিচ পর্যন্ত ঝুলে আছে। গাউনের বুকের কাছে ছিল কোমল এক ভি আকৃতির কাট, বেশি গভীর নয়, তবুও দৃষ্টি আটকে দেওয়ার মতো সূক্ষ্ম। ঢেউ খেলানো খোলা বাদামি সিল্কি চুলগুলো পুরো পিঠ জুড়ে ছড়িয়ে আছে। কানকে দেখা মাত্রই হৃদয়া যেন নির্বাক হয়ে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। হৃদয়া মনে মনে ভাবছে, এই লোকটা এত রাতে এখানে কি করে, আর এই রুমের দরজা খুললো কি করে? হৃদয়ার এই ভাবনার মধ্যেই কায়ন হৃদয়ার দিকে দৃষ্টি রেখে ওর দিকে পা বাড়ালো। এই দেখে হৃদয়া ভাবনার জগৎ থেকে বেরিয়ে হকচকে বলে উঠল, এখানে কি করছেন এত রাতে? কায়ন কোনো জবাব দিল না, বরং ঘরে ঢুকে পেছন থেকে পা দিয়ে দরজা বন্ধ করে দিল। দরজা বন্ধ হওয়ার শব্দ হতেই হৃদয়া কেঁপে উঠল, চোখ বড় বড় করে কায়নের দিকে তাকিয়ে পড়ল। কায়নও তার দৃষ্টি কঠিন রেখে চল শক্ত করে হৃদয়ের দিকে পা বাড়াতে লাগল। হৃদয় নিজেও বুঝতে পারছিল না কেন তার পা নিজের ইচ্ছে ছাড়া পিছিয়ে যাচ্ছে। ঘরের বাতাস হঠাৎ করে ভারী হয়ে উঠছে, নাকি কেবল কায়ানদেবীর আর্সলানের চোখের সেই অদ্ভুত দহনেই পুরো ঘরটা গরম হয়ে উঠছে, বোঝা যাচ্ছিল না। হৃদয় যত পিছিয়ে যাচ্ছে, কায়ানও ঠিক সেই হিসেবেই সামনে এগিয়ে আসছে। একটুও থামছে না, একটুও কথা বলছে না, শুধু সেই নেশায় ডোবা পাগল করা চোখটা নিয়ে এগিয়ে আসছে। কায়নের এই দহনমুখী চোখের দিকে তাকাতেই হৃদয়ের বুকের ভেতর অদ্ভুত এক ব্যথা শুরু হলো। হালকা নয়, বরং ভয়ের সঙ্গে মিশে থাকা তীব্র টান। হৃদয়া কাঁপতে থাকা কণ্ঠে সামলে কোনো মতে বলল, এই অসভ্য লোক দরজা কেন বন্ধ করলেন? আর আর এখানে কি চাই? বের হন আমার রুম থেকে, বেরিয়ে যান। কায়ন একটু দৃষ্টি সরালো না, তার চোখ এখনো হৃদয়ার মুখে স্থির, অস্বাভাবিক শান্ত। তবু ভেতরে কেমন একটা ঝড় লুকোনো। ধীরে ধীরে সে এগিয়ে এলো, তারপর সে গভীর মাদকতার নেশা মেশানো ভারী কণ্ঠে বলল, এই ম্যানশনের প্রতিটি রুমে আমার নাম লেখা। কায়নকে দেখেই বোঝা যাচ্ছে সে মদের নেশায় লিপ্ত হয়ে আছে। তা বুঝতেই হৃদয়া বলে উঠল, এই রুমে এখন আমি আছি, তাই এটা আমার রুম। এই মুহূর্তে বেরিয়ে যান। কথাগুলো মুখে এলেও শব্দগুলো কাঁপছিল, যেন সাহস নেই, তবুও বলতে হচ্ছে। এই বলতে বলতেই হৃদয়া পেছাতে পেছাতে হঠাৎ ধপ করে থেমে গেল। তার পিঠ গিয়ে ঠেকেছে বড় জানলার পাশে ঠান্ডা দেয়ালে। এক সেকেন্ডে তার পুরো শরীর বিদ্যুতের মতো কেঁপে উঠল। মুহূর্তেই তার গলা শুকিয়ে গেল। বাধা পড়া অনুভূতি যেন শরীরটাকে শক্ত করে ফেলল। আর ঠিক তখনই কায়ান তার সামনে এসে দাঁড়ালো, মাত্র এক নিঃশ্বাস দূরে। নীলাভ নেশায় ঢেকে থাকা চোখ দুটো হৃদয়ার শরীরের উপর দিয়ে ধীরে নির্মমভাবে বয়ে গেল পা থেকে মাথা পর্যন্ত। হঠাৎ তার চোখ থেমে গেল এক জায়গায়। হৃদয়ের বুঝতে এক মুহূর্ত লাগলো না ওই দৃষ্টি রাগ নয়, ভয় নয়, এটা সম্পূর্ণ অন্য কিছু। আর সেই তাকানোতেই কায়নের রাগান্বিত মুখের রেখাগুলো বদলে গেল, যেন আবার কোনো অচেনা ঘরে ডুবে যাচ্ছে সে। কায়নের নিঃশ্বাস আচমকাই ভারী হয়ে উঠল। তার বুকে জমে থাকা অকথিত ঝড় যেন গলার ভেতর থেকে বেরিয়ে আসতে চাইছে।
অ্যাডামস অ্যাপেল ধীর গতিতে স্পষ্টভাবে ওপর নিচ ওঠানামা করল, ঠিক যেন নিজেকে স্থির রাখার শেষ চেষ্টাটা করছে সে। বুঝে উঠতেই হৃদয়ার সমস্ত শরীরে বিদ্যুৎ খেলে উঠল। তড়িঘড়ি করে দুহাত তুলে সে নিজের উরুদেশ ঢেকে ফেলল। তার শ্বাস যেন নিজের কানেই স্পষ্ট শোনা যাচ্ছে। সঙ্গে সঙ্গে কায়ানের এই দৃষ্টি নিজের কাছেই অনুশোচনায় ডুবে গেল। মুহূর্তে শ্বাস আটকে চোখ বন্ধ করে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল, যেন নিজের ভুল দৃষ্টি নিজেই বুঝে গেল। মুখ থেকে বেরিয়ে এলো, সরি। তখন হৃদয়া চোখ মুখ কুচকে বলে উঠল, অসভ্য লোক নিজের সঙ্গে সঙ্গে নিজের নজরও ভণ্ড করে রেখেছে। কথাটা শোনা মাত্রই কায়ান দাঁতে দাঁত পিষে হৃদয়ার একপাশে ঠান্ডা দেয়ালে হাত রেখে বলে উঠল, রু, বেশি বলে ফেলেছিস কিন্তু। সবসময় এত মুখ কেন চলো তোর? এবার যেন হৃদয়া একটু নিজেকে সামলে নিয়ে বলল, আমি মাতাল লোকদের সঙ্গে কথা বলি না। রুম থেকে বেরিয়ে যান, নইলে কিন্তু মুখের সঙ্গে সঙ্গে হাতও চালিয়ে দিব। কায়ান থেমে গেল এক মুহূর্ত, যেন সবসময়ের মতো এর সামনে সে হেরে যায়। ভারী নিঃশ্বাস নামিয়ে শুধু বলল, ওকে চলো। কথাটা শোনা মাত্রই হৃদয়া যেন একটু হতভম্ব হলো। ব্রু উঁচিয়ে বলে উঠল, এই রুমে কি চাই? কায়ান কোনো কিছু না ভেবেই বলল, তোকে। এই মুহূর্তে কায়ানের কথাগুলো হৃদয়ার কানে যেন ঝাপসা হয়ে এলো। বোঝার আগেই মুখ থেকে ফসকে গেল, নেশায় ভুলভাল না বকে এখান থেকে যান। এই মেয়ের জ্বালায় কায়ান ভুলতেই বসেছিল সে এই ঘরে কি করতে এসেছিল। মনে পড়তেই চোখে মুখে রাগ ফুটিয়ে গম্ভীর কণ্ঠে বলে উঠল, ওই ছেলের সঙ্গে এত ক্লোজ কেন ছিলিস? হৃদয়া বুঝতে পেরেছে কার কথা বলছে, তবুও না বোঝার ভঙ্গি করে বলে উঠল, কোন ছেলে? কত ছেলে ক্লোজ থাকিস যে বুঝতে পারছিস না? কোন ছেলের কথা বলছে? বিডি থেকে আসা এই গাথার কথা বলছে। শব্দটা কানে যেতেই হৃদয়ার মাথায় যেন আগুন চড়ে উঠল। সঙ্গে সঙ্গে নিজের উরুদেশ থেকে হাত ছড়িয়ে কায়নের শার্টের কলার ধরে দাঁত চেপে বলে উঠল, একদম নীল ভাইকে গাধা বলবেন না। আর আমি আমার হবু বরের সঙ্গে ক্লোজ থাকবো না তো কি আপনার সঙ্গে থাকবো? কায়ান ও হৃদয়ার দুহাত ধরে বলে উঠল, বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু রু। হৃদয়া কায়ানের কলারের শার্ট ধরে কায়ানকে নিজের আরো কাছে টেনে এনে চোখে চোখ রেখে বলে উঠল, এখান থেকে জানতো আমি আমার হবু বরের সঙ্গে কি করব না করব বলতে হবে নাকি? নিজে সারাদিন নিজের বউয়ের সঙ্গে চিপকে থাকবে, আবার আমায় বলে। কথাটা শোনা মাত্রই কায়ান আবারও অন্যদিকে ঘুরে বাঁকা হাসি দিয়ে তারপর আবার হৃদয়ার চোখে চোখ রেখে ফিসফিস করে বলল, কেন জলে? এই কথা কানে আসতেই হৃদয়া মুহূর্তেই থ হয়ে গেল, যেন ভ্যাবাচাকা খেয়ে উঠল। তবুও নিজেকে সামলে নিজের হাতের দিকে তাকিয়ে দেখল সে কায়ানকে চলে যাওয়ার কথা বলে নিজেই ওর শার্টের কলার ধরে নিজের আরো কাছে নিয়ে এসেছে। তাড়াতাড়ি করে নিজের হাত ছাড়িয়ে মুখ খুঁড়িয়ে বলে উঠল, খেয়ে আমার কাজ নেই, বুড়ো খাটাসের জন্য আমি জ্বলবো। ফাও না বকে সামনে থেকে সরেন তো। আমার হ্যান্ডসাম হবু বর থাকতে ওনাকে দেখতে যাব? কিন্তু এই কথাটাই কায়ানের বুকের ভেতর রীতিমতো আগুন ধরিয়ে দিল। তার গলা ভারী হয়ে গেল। রু, আমার কিন্তু সহ্য হচ্ছে না এসব। ভালো চাইলে ওই ছেলে থেকে দূরে থাক। তখন হৃদয়ার মুখ থেকেও বেরিয়ে এলো, কেন জলে? এই একই কথায় হৃদয়া থ হয়ে গেলেও কান ছটফট করে উঠল। বারবার চোখের সামনে ভাসছে হৃদয়া আর নীলের সেই মুহূর্ত। সঙ্গে সঙ্গে কায়ান হৃদয়াকে ঘুরিয়ে নিজের বুকের সঙ্গে হৃদয়ার পিঠ ঠেকিয়ে সামনের দিকে ঝুঁকে হৃদয়ার চুলে মুখ গুজে দিল, যেন সেই সুবাসে নিজের দহন থামাতে চাইছে। এরপর ভাঙা কাতর কণ্ঠে বলে উঠল, জলে না, পড়ে রু। কথা শেষ হতেই সে বুকের কাছে হৃদয়াকে আরো শক্ত করে আঁকড়ে ধরল, যেন ছাড়লে ভেঙে যাবে সবকিছু। আই এম বার্নিং রু। এই বাক্যগুলোর সঙ্গে কায়ানের স্পর্শ ও তার গরম নিঃশ্বাস যেন হৃদয়ার বুক কাঁপিয়ে তুলছিল। এই আকস্মিক ঘটনার কারণে সে কিছুই বুঝতে পারল না কায়ান কোন মুহূর্তে ঠিক তাকে এইভাবে কাছে টেনে নিল। হৃদয় হতভম্ব হয়ে চোখ বড় বড় করে ফেলল। গলা শুকিয়ে আসছে, কণ্ঠের শিরা বেরিয়ে আসবে, কিন্তু কায়ান তার কণ্ঠে ছিল এক নির্বাক চেপে রাখা ব্যথা। সে কেন সহ্য করতে পারছে না এইসব কিছু, কেন ভেতর ভেতর শেষ হয়ে যাচ্ছে। নিজের বুকের সঙ্গে হৃদয়াকে এমনভাবে আঁকড়ে ধরেছে যেন কিছুতেই ছাড়া যাবে না। নীলাভ চোখ জোড়ায় স্পষ্ট দেখা যাচ্ছে কষ্টের রেখা। বলতে চাইছে অনেক কিছু,
কিন্তু সে বাক্য যেন গলার কাছে আটকে আসছে। তবুও নিঃশব্দে মনে মনে বলে উঠল, রু, পারবো না সহ্য করতে অন্য কোনো ছায়া তোর পাশে। হ্যাঁ, আমাকে নিজের করণে, নয়তো নিজেকে আমার কাছে উজাড় করে দে। আমার নিঃশ্বাসের কারণ তোর নামে না রাখ, হয়তো এই নিঃশ্বাসকে শেষ করে বাঁচ। কিন্তু মুখে কিছুই বলতে পারে না। শেষমেশ নিজের মধ্যে লুকিয়ে থাকা আগুন ঠেলে শুধু দৃঢ় গলায় বলে উঠল, ওই ছেলে থেকে দূরে থাক রু। কথাটা যেন হঠাৎ আকাশ ভাঙা বজ্রের মতো হৃদয়ার কানে বাজল। হৃদয় কথাটা শুনে হতভম্ব হলেও যেন নিজের এই অনুভূতির মধ্যে ডুবে যেতে চাইছে। কিছুতেই যেন নিজেকে আলাদা করতে পারছে না। শুধু ভারী নিঃশ্বাস ছাড়তে ছাড়তে বলে উঠল, কেন কেন দূরে থাকবো সেটা আমার ব্যাপার। নিজেও জানি না। উত্তরটা হৃদয়ের গায়ে তীরের মতো বিঁধল। সে কি অন্য কিছু শুনতে চাইছিল? হয়তো একটা স্বীকারোক্তি। সে কি অন্য কোনো জবাবের অপেক্ষা করছিল? তাই ঠান্ডা অথচ দৃঢ় কণ্ঠে নিজের কোমর থেকে কায়নের হাত ছাড়াতে ছাড়াতে বলে উঠল, জানেন না তাহলে আমাকে এরকম ভাবে কেন স্পর্শ করেন? কায়নের সমস্ত সংযম ভেঙে গেল। সে তীক্ষ্ণ কাপা কণ্ঠে দাঁতে দাঁত চেপে বলে ওঠে, কেন, তোর আমার স্পর্শ খারাপ লাগে? যখন এই বাস্টার তোকে কিস করলো তখন খারাপ লাগেনি? বল, তোর ওর স্পর্শ ভালো লাগে? কথাটা শুনেই হৃদয়ের বুকের ভেতর ঝড় বয়ে গেল। সে চেষ্টা করছে নিজেকে সামলাতে, কিন্তু পারছে না। কেন কায়নের স্পর্শ তাকে ভেঙে দেয়? কেন তার ছোঁয়ায় মাথা ঝিমঝিম করে, শরীর অবশ হয়ে আসে। মনে মনে চিৎকার করে ওঠে সে। আমি এটাই তো পারছি না, যাকে ভালো লাগে তার স্পর্শ নিজের কাছে অস্বস্তি মনে হচ্ছে, আর যাকে সহ্য করতে পারি না তার স্পর্শে নিজেকে পাগল পাগল লাগে। চলে যান এখান থেকে প্লিজ। আমি নিজেও জানি না আমার সঙ্গে এগুলো কেন হচ্ছে। কিন্তু তার ঠোঁট পর্যন্ত কোনো শব্দই পৌঁছয় না, বরং কান্না ভেজা চোখে ভারী কাপা কণ্ঠে কায়নের হাত ছিটকে সরিয়ে দিয়ে বলে ওঠে, ওনার অধিকার আছে আমাকে ছোঁয়ার, বরং আপনি একদম ছোবেন না আমায়। কোন অধিকারে আমাকে স্পর্শ করেন? দিতে পারবেন কোনো অধিকার? এই কথা শোনা মাত্রই থমকে দাঁড়িয়ে পড়ল। কায়নের সামনে যেন বাস্তবের চিত্র ফুটিয়ে তুলতে লাগলো। সে তার প্রতিশ্রুতি থেকে কি করে পেছনে সরে যাবে, কিন্তু নিজের মনকেও বা কি করে আটকে রাখবে? হঠাৎ করেই সবকিছু কেমন যেন বদলে গেল। এক সূক্ষ্ম রাগারাগি থেকে এক অনুভূতির দেয়াল চেরা পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে। কান তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল, রু, প্লিজ ডোন্ট ডু দিস। হৃদয় স্পষ্ট দেখছিল কায়নের কাছে কোনো জবাব নেই, কোনো যুক্তি নেই। সে নিজের উপর রেগে গেল। তার মন কেন এভাবে কাঁপছে? যেন কায়নের দিকে তাকাতে গেলেই বুক মোচড়ায়। চোখ লাল করে রাগ আর ভাঙা হৃদয়ের ছাপ কায়নের উপর নিক্ষেপ করে হৃদয় বলে ওঠে, কি করব তাহলে? আপনার কথা মতো চলবো? যখন ইচ্ছা হবে বলবেন চোখের সামনে থেকে সরে যা, যখন ইচ্ছা হবে তখন আমাকে এমনভাবে আঁকড়ে ধরেন যেন আমি ব্যতীত আপনি কিছু জানেন না। আমার সঙ্গে কেন করছেন এগুলো? নাকি এগুলো আপনাদের মতো বড়লোকদের আরেক পেশা? হৃদয় পারল না আজকে নিজেকে আটকে রাখতে। ছুড়ে দিল মনে থাকা সব প্রশ্নগুলো। চোখ মুছতে মুছতে গম্ভীর কণ্ঠে আবারও বলে উঠল, আমার আশেপাশেও যেন আমি আপনাকে না দেখি। আপনি বলার কে আমি কি করব না করব? কথাগুলো যেন কায়নের বুকের ভেতর সরাসরি ছুরি চালিয়ে দিল। এক মুহূর্তে তার মধ্যে থাকা সব বাঁধন ভেঙে গেল। কায়ন আবারও হৃদয়ার সামনে এসে দাঁড়ালো। মুহূর্তে হৃদয়াকে আবারও আঁকড়ে ধরল। এবার কায়নের সামনে হৃদয়ার সর্বশক্তি ব্যর্থ হয়ে গেল, পারল না নিজেকে ছাড়াতে। কায়ন ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে হৃদয়ার দিকে দৃষ্টি নিক্ষেপ করল। হঠাৎ সে হৃদয়ার সরু কোমল মেধহীন কোমর দুহাতে ধরে পুরো শরীরটা তুলে নিল কোলে। হৃদয়া ছটফট করতে লাগলো, হাতে আঘাত করতে লাগলো, তার কাঁধে আঘাত করতে লাগলো। কাপা গলায় চিৎকার করে উঠল, নামান আমাকে, খুব খারাপ হয়ে যাবে কিন্তু। কিন্তু কায়ান সেসব দিকে ধ্যান না দিয়ে বরং নিজের আগুনে জ্বলা নিঃশ্বাসটা নিয়েই হঠাৎ হৃদয়ার কপালের সঙ্গে কপাল ঠেকিয়ে দিল এমনভাবে যেন দুটো শরীর আলাদা হলেই পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যাবে। তার দুহাতে হৃদয়ার কোমরের নিচ থেকে নেমে গিয়ে হৃদয়ার পা দুটো শক্ত করে নিজের কোমরে আঁকড়ে ধরে ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলে উঠল, Don't shout. Just wrap your tiny legs around my waist. একটুখানি থেমে আরো নিচু সতর্ক হুমকির মতো গলায় সে আবারও বলল, Otherwise, I know very well how to shut your mouth, girl.
হৃদয়া বুঝতে পারছে এই লোকটার সমস্যা কোথায়, কেন এরকম করছে, কি চায়, এত কাছে কেন আসে। সে তো নিজেও দূরে যেতে পারে না, নিজেকে এত কঠিন বানিয়ে কি লাভ। সে তো পারছে না নিজের কাঠিন্য ধরে রাখতে। কিন্তু পর মুহূর্তে এমন কিছু ঘটল যা তাকে স্তব্ধ করে দিল। হৃদয়ার মুখ ভেয়ে নেমে আসা নোনতা পানির রেখা কায়নের জিভ ছুঁয়ে মুছে দিল। এরপর কায়নের ঠোঁট ছুঁয়ে গেল হৃদয়ার কপাল। একবার নয়, অজস্রবার, যেন নীলের রেখে যাওয়া চিহ্ন মুছে দিতে চাইছে। এরপর কায়ান হৃদয়ার নাকের সঙ্গে নাক ঠেকিয়ে বলে উঠল, তোরই অধিকার মাই ফুড, আই ডোন্ট ফাকিং কেয়ার তুই কি ভাবলি না ভাবলি। আমি যখন বলেছি তখন তোর অধিকার আগুন লাগাবো, আর ওই ছেলেকে তোর আশেপাশে দেখলে তোদের দুজনকে মাটিতে পুঁতে ফেলবো। চোখ অস্বাভাবিক অস্থির, কিন্তু কথাগুলো পরিষ্কার, একেবারে ধ্বংস করে দেওয়ার মতো সত্য ভরা। এরপর এক দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে নেশালো কণ্ঠে আবার বলে উঠল, আর কি বললি, তোকে টাচ করার অধিকার নেই তাই না? তোর পারমিশন চাইনি রু, আমি টাচ করবো তোকে। যদি তোর জঘন্য লাগে আমাকে সরিয়ে দেখা। কথাগুলো শুনতেই হৃদয়ার ঠোঁট থরথর করে উঠল। সে কাপা গলায় বলতে লাগলো, না, আমি চাই। হৃদয়া বাক্য সম্পূর্ণ করতে পারল না। তার আগেই কানের ঠোঁট ধাক্কার মতো এসে পড়ল হৃদয়ার ঠোঁটে। হৃদয়া সারা শরীর বজ্রপাতের মতো কেঁপে উঠল। এই অনুভূতিকে দূরে ঠেলতে পারছে না। আবারও যেন ভিতরে জমে থাকা সব প্রতিরোধ, সব রাগ, ভয়, সব জেদ এক নিমেষে গলে গেল। হৃদয়ার চোখ বেয়ে আবারও গড়িয়ে পড়ল পানি। সে বারবার চেষ্টা করল নিজেকে সরিয়ে নিতে, কিন্তু পারল না, বরং নিজের অজান্তেই দুহাতের আঙুল কায়নের চুলের ভেতর গুজে দিল, যেন নিজেই তার কাছে আত্মসমর্পণ করে ফেলেছে। আর তা বুঝতেই কায়ন উন্মাদ পাগলের মতো নিজের ঠোঁট দিয়ে হৃদয়ার ঠোঁটের উপর বৃষ্টি ঝরালো, আবেগে, তৃষ্ণা, মদিরা মাখা আকর্ষণে। এরপর এক ঝটকায় ঠোঁট ছেড়ে নিঃশ্বাসহীন কণ্ঠে ফিসফিসিয়ে উঠল, ও ফাক রু, ইউ ক্যান্ট ডিনাই মি। হৃদয়া নিঃশ্বাস ছেড়ে কিছু বলতে যাবে, কিন্তু কায়ান আবারও হৃদয়ার অধৈর্যরা বন্দি করে নিল। এক মুহূর্ত ছাড়ল না। তৃষ্ণার্ত প্রাণীর মতো হৃদয়ার গোলাপি অধৈর্যরার উপর নিজের পাগলামি ছড়িয়ে দিতে লাগলো। হৃদয়ার পৃষ্ঠদেশ আঁকড়ে ধরে পা বাড়িয়ে দিল বিছানার দিকে। হৃদয়াও নিজের আঙুলের খেলা চালাতে লাগলো কায়নার চুলের মধ্যে। ক্রমাগত শ্বাস ভারী হয়ে উঠছে, কিন্তু তবুও যেন এই অনুভূতি থেকে সরতে পারছে না। হৃদয়ার ঠোঁটের মিষ্টটা নিতে নিতে দুজনেই ধীরে ধীরে ডুবে গেল বিছানার সাদা চাদরে। কায়ন যেন মাতোয়ারা হয়ে যাচ্ছে, আর হৃদয়াও যেন হারিয়ে যাচ্ছে। কায়নের শরীরের ভার হৃদয়ার গায়ে গড়িয়ে পড়ছে, এতটাই কাছে, এতটাই গভীরভাবে। হৃদয়ার চোখ বড় বড় হয়ে উঠল, যেন শ্বাস আটকে যাবে এই মুহূর্তে। আর তা বুঝতেই কায়ন হঠাৎ করে হৃদয়ার ঠোঁট ছেড়ে দিল। কায়নের ভারী ঘন নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে হৃদয়ার মুখে। হৃদয়ার চোখে চোখ রাখল, আর সেই হৃদয় কাঁপানো চোখের দিকে তাকাতেই নিজের অনুভূতি যেন আর আটকে রাখতে পারল না। এরপর হৃদয়ার কপালে ঠোঁট ছুঁয়ে নরম কণ্ঠে বলে উঠল, সরি রু, আই জাস্ট নিড ইউ ব্যাডলি। এই এক বাক্যে মুহূর্তেই হৃদয়ার পুরো পৃথিবী থমকে গেল। নতুন আবহাওয়ার হালকা ঠান্ডা বাতাস জানলা ভেদ করে ছুঁয়ে দিল তাদের শরীর। হৃদয়ার পুরো শরীর অবশ হয়ে আসছে, কণ্ঠ ভারী হয়ে উঠছে। কায়নের চোখের দিকে তাকিয়ে বলে উঠল ভারী কণ্ঠে, নেশা করে আছেন তাই উল্টো পাল্টা বলছেন। নেশা কেটে গেলে আমাকে ভুলে যাবেন। পারি না ভুলতে, সবকিছু এলোমেলো লাগে। এই কথা শুনতেই হৃদয় আবারও কায়নের চোখে ডুবে যেতে লাগলো। কেন জানি না, একটা ভালো লাগা কাজ করছিল, কিন্তু কোথাও আবার ভয়ের ছায়া তাকে ঘিরে ধরেছিল। আমার হবে রু। এই বাক্যে যেন হৃদয়ার দুগাল লাল হয়ে উঠল। কথাটা ধাক্কায় সে চোখ নামিয়ে নিল, যেন নিজের আবেগের অনুভূতির কাছে ধরা পড়ে যাবে। কিন্তু পর মুহূর্তেই কায়নের পরের বাক্য এক ঝড়ের মতো গড়ে ওঠা অনুভূতিকে তছনছ করে দিল। তোকে হয়তো এই মেনশনে কোনো অধিকার দিতে পারবো না, কিন্তু আমার সব অধিকারে তোর নাম থাকবে। আমি হয়তো তোকে আমার ওয়াইফের অধিকার দিতে পারবো না, কিন্তু একজন ওয়াইফের যে অধিকার থাকে সব তুই পাবি। আমার হয়ে থাকতে যে আবদার করবি সব তোর পায়ের কাছে এনে দেব, তুই সব চাওয়া পাওয়া পূরণ করবো, শুধু আমার হয়ে থাকতো। নেশায় চুর কায়ান যেন নিজের ভেতরে সব শব্দ আজ উগড়ে দিল। সে যদি পারত লায়লাকে দেওয়া প্রতিশ্রুতি ভাঙতে, তবে এই মুহূর্তে সবকিছু ভেঙে দিত।
তার সব অধিকার হৃদয়ার পায়ের কাছে মুড়িয়ে দিত। কিন্তু তার হাত বাঁধা, সে তো পারবে না প্রতিশ্রুতি ভাঙতে, আর না পারবে হৃদয়াকে অন্য কারোর সঙ্গে দেখতে। কিন্তু হৃদয়ার বুকের ভেতর যেন একসঙ্গে হাজারটা অনুভূতি আঘাত করল। ভালো লাগা, কষ্ট, ভয়, আকর্ষণ, অপমান, আনন্দ, বিভ্রান্তি, চাওয়া সবকিছু ছুটে এসে তাকে ঘিরে ফেলল। এত বড় অপমানে হৃদয়ার চোখজোড়া রক্তাভ লাল হয়ে উঠল। সেই লোকটার মুখ আর এক মুহূর্ত সহ্য করতে পারবে না। সব অনুভূতি ধুলোর সঙ্গে মিশে যেতে লাগলো। তার বুকে যেন কেউ ধারালো ছুরি দিয়ে আঘাত করলো। নিজের জেদ, রাগ, ঘৃণা দিয়ে ঠেলে সরিয়ে দিল কায়ানকে। কান বুঝতে পারল না হৃদয়ের কি হলো। হৃদয় বিছানা ছেড়ে চলে যেতে লাগলো। ঠিক তখনই কায়ানও উঠে দাঁড়িয়ে হৃদয়ের হাতের কবজি ধরে বলে উঠল, রু প্লিজ, কথা। বাক্য সম্পূর্ণ হওয়ার আগেই হৃদয়ের ছোট্ট ডান হাতের থাপ্পড় এসে পড়ল কায়ানের গালে। আর হিংস্র বাঘিনীর মতো গর্জে বলে উঠল, ডোন্ট ডোন্ট টাচ মি। মুহূর্তেই পুরো ঘর কেঁপে উঠল। কায়ান গালে হাত দিয়ে হৃদয়ের দিকে তাকিয়ে আছে। কায়ান এখন স্পষ্ট দেখতে পেল হৃদয়ের চোখে বদলে যাওয়া মুহূর্ত। যেন বিশ্বাস করতে পারছে না তার সামনে কি ঘটছে। কায়ান স্তব্ধ হয়ে বিছানায় বসে রইল। হৃদয়ের বুক চিরে কান্না বেরিয়ে আসতে চাইছে, কিন্তু না, সে জঘন্য লোকটার সামনে কিছুতেই নিজের দুর্বলতা দেখাতে চায় না আর। ভাঙা গম্ভীর কণ্ঠে আবারও ভয়ঙ্কর দৃষ্টি ছুঁড়ে বলে উঠল, আপনি শুধু জঘন্য না, এক নিচু মনের মানুষ। আর আমাকে অপমান করার চরম শাস্তি আপনি পাবেন। আমাকে অপমান করার মধ্যেই বোধহয় আপনি কোনো অদ্ভুত স্বস্তি খুঁজে পান। আপনি ভাবলেন কি করে আপনার এই নোংরা কথায় আমি রাজি হয়ে যাব? সব বড় লোকের মতো আপনিও একই রকম মনে করেন টাকার জোরে সব কিছু দখলে করা যায়। খোদার কসম লাগে এই মুহূর্তে এই রুম ছেড়ে বেরিয়ে যান। কথাগুলো কায়নের কানে যেন সারাশির মতো বিঁধতে লাগলো। নীলাভ চোখের গভীরে এক তীব্র ক্রোধের ছায়া নেমে এলো। অথচ তার সামনে দাঁড়িয়ে থাকা হৃদয়ার চোখে এসব কিছু যেন অসহ্য, বিতৃষ্ণাজনক। হৃদয় আবারও চিৎকার করে বলে উঠল, বেরিয়ে যান এই মুহূর্তে। কায়নার এক মুহূর্ত দাঁড়ালো না। সে ভারী পা তুলে দরজার দিকে এগিয়ে গেল। কিন্তু দরজার ঠিক আগে গিয়ে তার পা থেমে গেল। যেন বুকের এক অদৃশ্য ধান তাকে শেষবারের মতো ঘুরে তাকাতে বাধ্য করল। ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে তাকাতেই হৃদয়াকে সে দেখল। হৃদয়ার চোখ দুটো আগুনে জ্বলছে। সেই চাহনি, সেই দৃষ্টির মধ্যে কায়া নিজের জন্য যা খুঁজে পেল তা না ছিল আকর্ষণ, না ভয়, না কষ্ট, শুধু ছিল তীব্র ধারালো শীতল ঘৃণা। যে ঘৃণায় মানুষকে মেরে ফেলাও সম্ভব। সে দৃষ্টি যেন কায়ানের বুকের ভেতর ছুরি হয়ে ঢুকে গেল। সে নিঃশ্বাস নিতে ভুলে গেল কিছুক্ষণ। তারপর নিজের অস্তিত্বকে টেনে নিয়ে অবশ পায়ে ঘর ছেড়ে বেরিয়ে গেল। দরজার বাইরে পা রাখতেই হৃদয়া দৌড়ে গিয়ে দরজা বন্ধ করে দিল। ধাতব শব্দটা ঘরে প্রতিধ্বনিত হতেই মনে হলো তার হৃদয়ে অজানা অনুভূতিতে গড়ে ওঠা পাহাড়টা চুরমার হয়ে গেল। দরজায় পিঠ ঠেকিয়ে কিছুক্ষণ শ্বাস নিতে চেষ্টা করল সে, কিন্তু ব্যথাটা এতটাই তীব্র ছিল যে সে নিজেকে আর ধরে রাখতে পারল না। ধপ করে মেঝেতে বসে পড়তেই চোখ থেকে ঝরে পড়া কান্না স্রোতের মতো বইতে লাগলো। পুরো ঘর তার কান্নার শব্দে ভরে উঠল। দেয়ালগুলো যেন তার কষ্ট শুনে আরো নীরব হয়ে গেল। বুক চাপড়ে কাঁপা গলায় সে বলেই ফেলল, আল্লাহ, কেন খেললে আমার সঙ্গে এই খেলা? কেন এই অপমানের সামনে আমাকে দাঁড় করালে? কেন কেন? কায়া নিজের রুমে ঢুকতেই নিয়ন্ত্রণহীন রাগে ফেটে পড়ল। চোখের সামনে যা ছিল সব ছুঁড়ে ফেলতে লাগলো একের পর এক। ক্রিস্টাল ভাঙার শব্দে পুরো ঘর কেঁপে উঠল। নিজের শ্বাস পর্যন্ত ধরে রাখতে পারছিল না, যেন ভেতরটা জ্বলে যাচ্ছে। দু হাতে চুল মুঠো করে ধরে কয়েক সেকেন্ড দাঁত চেপে চিৎকার করল। আরেকবার রাগে টেবিলে লাথি মেরে সরিয়ে দিল। গ্লাসের গায়ে ফাটল ধরল। চোখ লাল, শ্বাস কাঁপছে, যেন শরীরের প্রতিটি রক্তবিন্দু চিৎকার করছে ব্যথায়। দুটো হাত চুলে গুজে ধরে দাঁত চেপে ফোঁস করে উঠল। ফক। দেয়ালে গিয়ে দুম করে ঘুষি মারল। ত্বক ফেটে রক্ত বেরোলো, কিন্তু যেন ব্যথাটাও কম মনে হলো ভিতরের জ্বলন্ত অপরাধ বোধের কাছে। একসময় দেয়ালে হাত রেখে ঝুঁকে পড়ল। রাগ, অপরাধবোধ আর যন্ত্রণায় পুরো শরীর কাঁপছে। চিৎকার করে বলে উঠল, I messed up everything, Ru. Sorry, Ru.
তারপর হঠাৎ করে হাঁটু ভেঙে মেঝেতে বসে পড়ল, মাথাটা দুহাতে চেপে। চোখ বেয়ে নামা পানি আর রক্তের সঙ্গে মিশে গিয়ে তার নিঃশ্বাস আরো মোটা হয়ে উঠল। I'm the selfish one here. I'm the selfish one here. ঘরটা অন্ধকার, কিন্তু তার ভেঙে পড়ার শব্দ পুরো দেয়াল কাঁপিয়ে তুলছিল। সকালটা যেন অস্বাভাবিক শান্ত। সোনালি রোদ এখনো পুরোপুরি ওঠেনি। নরম ধূসর আলো শহরটাকে ঢেকে রেখেছে। দূরে আজানের সূক্ষ্ম সুর ভেসে এলো, আর সেই সুরের সঙ্গে মিশেছিল ম্যানশনের ভেতরের ঠান্ডা জমাট নীরবতা। রাতের ঝড় থেমে গেছে ঠিকই, কিন্তু বাতাসে এখনো কাঁচ ভাঙার গন্ধ। চোখ শুকাতে না শুকাতেই শুকিয়ে যাওয়া কান্নার লবণ। আর দুজন মানুষের অদৃশ্য ফাটলের প্রতিধ্বনি ভাসছে। ম্যানশনের জমাট নীরবতার মাঝেই সকাল সকাল শুরু হয়ে গেল একেবারেই অন্যরকম এক গল্প। ইস্তাম্বুলের সকালের ঠান্ডা হাওয়া জানলার পর্দা হালকা নাড়িয়ে দিচ্ছিল। ঠিক তখনই নীল ঘুম থেকে উঠে অলসভাবে হাই চাপল। নতুন দেশের বাতাসে একটা অন্যরকম সতেজতা ছিল, যা সে ঢাকায় কখনোই পায়নি। ব্যালকনিতে গিয়ে দাঁড়াতেই দুহাত এদিক ওদিক নাড়ালো, কোমর টান টান করে একটু স্ট্রেচ করলো। বাইরের বিশাল ব্যাকইয়ার্ড, বসফরাসের দূরের নীল আভা সব মিলিয়ে চোখ জুড়িয়ে গেল তার। এক গভীর নিঃশ্বাস নিয়ে একা একাই বলল, না, ঢাকায় এমন মজা নেই। নাইস ভিউ। এই বলে ব্যালকনি থেকে আর্সলান ম্যানশনের ব্যাকইয়ার্ডটাতে নজর দিল কিছুক্ষণ। বিশাল সবুজ প্রাইভেট পুল, কাচের ওয়াকওয়ে, পুরো জায়গাটা রাজপ্রাসাদের মতো। তারপর গজগজ করে উঠল, মানুষের টাকা থাকলে কোথায় কোথায় খরচ করবে বুঝে উঠতে পারে না, যত সব। ঠিক তখনই পাশের ব্যালকনি থেকে নরম কিন্তু খুঁচিয়ে দেওয়া মেয়েলি কণ্ঠ ভেসে এলো। এত যখন প্রবলেম, তাহলে নাইস ভিউ বলার কি দরকার ছিল? নীল সেই কণ্ঠস্বর পেতেই এদিক ওদিক তাকিয়ে দেখল পাশের ব্যালকনিতে বসে খুশবু মেডিটেশন করছে। চোখ দুটো বন্ধ, নাকের একপাশে আঙুল চেপে বারবার বাতাস টেনে নিচ্ছে। নীল ভ্রু উঁচিয়ে বলে উঠল, ভূতের মতো হুট করে এরকম কথা বলার মানে কি? খুশবু একইভাবে একটু দুষ্টু হাসি দিয়ে বলে উঠল, চোখ বন্ধ আমার, চোখ খোলা আপনার, কিন্তু আমি স্পষ্ট আপনাকে অনুভব করলাম। কিন্তু আপনি তো চোখ খুলে সকালে কানাদের মতো আচরণ করেন, এটা তো আমার দোষ না। তুই কি ইনডাইরেক্টলি আমাকে কানা বলছিস? যেখানে মুখ থেকে ডিরেক্টলি সব বলছি, সেখানে ইনডাইরেক্টলি বলার কোনো মানেই হয় না। খুশবুর কথাটা শুনতেই নীল রাগে তাতে দাঁত চেপে বলে উঠল, সোনায়াত, তুই কিন্তু আমার সাথে বাড়াবাড়ি করবি না। তুই ভালো করেই জানিস আই ডোন্ট লাইক দোজ থিংস। খুশবু ম্যাট থেকে উঠতে উঠতে বলল, হ্যাঁ, খুব ভালো করে জানি, যার জন্য আমার চুলগুলো হারাতে হয়েছিল। কিন্তু তখন সাহস ছিল না আপনাকে কিছু বলার। এখন কিছু করে দেখেন, তার হিসেব আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এই বলেই খুশবু ম্যাট গুছিয়ে নিজের রুমে যেতে লাগলো। আর নীল বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল, অসহ্য, যেমন বাইকগুলো ঠিক তেমন বোন। উফ, বিরক্তকর। কি করতে যে এখানে আসলাম আল্লাহ জানে। উফ, তাড়াতাড়ি নিজের পরিবার নিয়ে বিদায় হতে পারলে বাঁচি। রাতে কান্না করতে করতে হৃদয় দরজার গায়ে হেলান দিয়ে কতক্ষণ বসেছিল। তার নিজস্ব বুকে জমে থাকা ব্যথাও ঠিক জানে না। হৃদয়ের সমস্ত ভার যেন সেই কাঠের দরজার উপর ঢেলে দিয়ে সে নিঃশেষ হয়ে পড়েছিল। কখন তার চোখজোড়া হেরে গিয়ে ঘুমের দেশে পাড়ি দিয়েছে সে নিজেই টের পায়নি। চোখের কোণে জমে থাকা নোনা পানি শুকিয়ে যাওয়া ক্ষীণ রেখাগুলোই বলে দিচ্ছিল রাতটা কতটা নির্ঘুম, কতটা অসহায় ছিল তার জন্য। ঘর জুড়ে ছিল শুধু ভাঙা নিঃশ্বাসের শূন্যতা। সকালের আলো ঢুকেও যেন সেই অন্ধকারকে ছুতে সাহস পাচ্ছিল না। ঠিক সেই নীরবতা ভেঙেই হঠাৎ টকটক আওয়াজ এলো। দরজার ওপাশ থেকে আসা হালকা কিন্তু তাড়াহুড়ো করা টোকার শব্দ হৃদয়ার কানে এসে আঘাত করল। ঘুম আর কান্নার ক্লান্তিতে জানানো শরীরটা কেঁপে উঠল। মুহূর্তে যেন বুঝতেই পারল না সে স্বপ্নে আছে নাকি সত্যি। টোকার শব্দটা একটু জোরালো হলো, তারপর সে পরিচিত কণ্ঠস্বর ভোরের নিস্তব্ধতা ভেদ করে স্পষ্টভাবে ভেসে এলো, রিদি, এই রিদি, রিদি, এই রিদি। সে বুঝতে পারল এটা জিনিয়ার কণ্ঠস্বর। কণ্ঠস্বর কানে আসতেই হৃদয় তাড়াতাড়ি উঠে নিজের পরনের সে ভিনটেজ গাউনটা ঠিক করতে লাগলো।
কিন্তু ঠিক তখনই বুকের ভেতরটা হঠাৎ কেঁপে উঠল, কারণ তার শরীর থেকে এখনো স্পষ্ট ভেসে আসছে কায়ানের নেশায় ভেজা গন্ধ। আর সেই গন্ধ মুহূর্তেই ফিরিয়ে আনলো গত রাতের প্রতিটি কথা, অপমান, কান্না আর কষ্ট। হৃদিয়ার চোখ আবারও ভিজে উঠল। সে দরজা খুলল না, বরং দৌড়ে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। এরপর শাওয়ার চালু করতেই ঠান্ডা পানির স্রোত তার মাথা, মুখ, গলা, কাঁধ বেয়ে ঝরে পড়তে লাগলো। কিন্তু সে যেন পাগলের মতো নিজের হাত দিয়ে ঘষে ঘষে রগড়াতে লাগলো শরীরটা। যেন কায়নের স্পর্শ, কায়নের গন্ধ, কায়নের অস্তিত্ব যে কোনোভাবে মুছে ফেলতে চায়। তার কাঁধ কাঁপছে, শ্বাস ভারী হয়ে উঠছে, চোখে আবারও জমে উঠছে সেই কালো ব্যথা। অবশেষে সে শাওয়ারের নিচেই মাথা তুলে চিৎকার করে উঠল। ঘৃণা করি, আর কিছু না, শুধু ঘৃণা, ঘৃণা, ঘৃণা। তার কণ্ঠ যেন দেয়াল ভেদ করে বেরিয়ে যাচ্ছে, কিন্তু তার নিজের হৃদয়ের দেয়ালটুকু ভাঙছে আরও একটু করে। ফ্রন্টিয়ারের সাজানো বাগানে বসার জায়গায় সকালের নরম রোদ আর চায়ের ধোঁয়া মিলেমিশে এক শান্ত, গা ছুঁয়ে যাওয়া পরিবেশ তৈরি করছিল। জাহানারা বেগম ও নিশাত বেগম দুজনে পাশাপাশি বসে চা পান করছে। চায়ের কাপের টুংটাং, হালকা বাতাসের পাতার শব্দ আর তাদের কথোপকথনের ছন্দে পুরো পরিবেশটা যেন আরও উষ্ণ হয়ে উঠেছে। হঠাৎ নিশাত বেগম একটু মন খারাপের ভঙ্গিতে বলে উঠলেন, আরো 1 সপ্তাহ বেশি থাকলে কি হতো তোদের? তা না বিয়ের পর দিনই চলে যাবি, এটা কোনো কথা? জাহানারা বেগম চায়ে চুমুক দিতে দিতে একটু মুচকি হেসে উত্তর দিলেন, দেখতে দেখতে কতগুলো দিন কেটে গেল বলতো। আর তাড়াতাড়ি না গেলে হবে কি করে বলো? কিছুদিন পরেই 2 মেয়ের আকদের অনুষ্ঠান একই দিনে। কত চাপ বলো তো। হ্যাঁ, তা অবশ্য ঠিক বলেছিস। আমার মাথা থেকে বেরিয়েই গেছিল। আমার ছেলের বিয়ে কারণে আমি সব ভুলতে বসেছি। নিশাত বেগম কায়নের কথা বলতেই তখন জাহানারা বেগম কাপটা নিচে রেখে একটু ইতস্তত করে বলে উঠল, বড় ভাই আজ কি এখনো ওঠেনি? গত রাতে বড় ভাই নেশা করে অবস্থা এত খারাপ ছিল যে হাঁটতেও পারছিল না। কিছু কি হয়েছে? আমার আর সামনে যাওয়ার সাহস হলো না। কথাটা শুনতেই নিশাত বেগমের চেহারায় হঠাৎ পরিবর্তন দেখা গেল। সে একটু কৌতূহল ও চিন্তা নিয়ে বলে উঠল, অবস্থা খারাপ মানে? তুই কখন দেখলি ওকে? রাতে ঘুম আসছিল না, তাই রুমেই হাঁটাহাঁটি করছিলাম, তখন জানালা দিয়ে দেখেছিলাম। নিশাত বেগম কি যেন ভেবে তৎক্ষণাৎ চেয়ার ছেড়ে জাহানারা বেগমকে বলে উঠলেন, আচ্ছা তুই এখানে বস, আমি একটু আসছি। জাহানারা বেগম অবাক হলেন, কিন্তু কিছু জিজ্ঞেস করলেন না, শুধু মাথা নেড়ে বললেন, আচ্ছা ঠিক আছে যাও। এরপরে নিশাত বেগম তীব্র গতিতে ম্যানশনের ভেতর ঢুকে অ্যালেক্সকে দেখতেই বলে উঠল, অ্যালেক্স, তোমার মাস্টারকে মর্নিং কফি কি দেওয়া হয়ে গেছে? অ্যালেক্স মাথা নিচু করে বলল, ম্যাডাম সকাল থেকে স্যারের রুমের সামনে অনেকবার কফি নিয়ে গেছে, কিন্তু স্যারের রুম আজ বন্ধ। কথাটা শুনতেই যেন নিশাত বেগমের চিন্তা আরও বেড়ে গেল। তিনি চিন্তার সুরে অ্যালেক্সকে বলে উঠল, নিকোকে খবর দাও। ওকে ম্যাম। এই বলেই অ্যালেক্স চলে গেল। কিছু মুহূর্ত পর নিশাত বেগম আর নিকো দাঁড়িয়ে কানের রুমের সামনে। নিকোলে একটু ইতস্তত হচ্ছে দরজা খুলতে, কিন্তু নিশাত বেগমকে কিছু বলতেও পারছে না। দরজা খুলতে দেরি করছে দেখে নিশাত বেগম একটু গম্ভীর সুরে বলে উঠল, নিকো, কি হলো? দেরি করছিস কেন? ইয়েস আন্টি, খুলছি। এই বলেই নিকোলাই নিজের ফিঙ্গার প্রেস করে বায়োমেট্রিক অ্যাক্সেসের সাহায্যে রুমের দরজা খুলে দিল। দরজা খুলতেই নিশাত বেগমের মাথার উপর যেন পাহাড় ভেঙে পড়ল। রুমের অবস্থা দেখেই যেন চমকে উঠল। সবকিছু ছড়ানো ছেটানো, ভেঙে চুরে এলোমেলো হয়ে আছে। সবকিছু এমনভাবে ছড়িয়ে আছে যেন গত রাতে কোনো ভয়ঙ্কর ঝড় বয়ে গেছে। চোখের সামনে কি দেখছেন তিনি, যেন বিশ্বাসই করতে পারছেন না। ঠিক কায়ানের রুমের সামনে দাঁড়ানো উনি। নিকোলাই রুমের দিকে তাকিয়ে এক হাত কোমরে দিয়ে মাথা নিচু করে অন্য হাত দিয়ে নিজের কপাল চেপে চোখ মুখ কুচকে হতাশরে বলল, ও শিট ম্যান। এরপর নিশাত বেগম রুমের চারদিকে চোখ বুলিয়ে দেখল ঘরের এক কোণের দেয়ালে পিঠ ঠেকিয়ে কায়ান চোখ বুঝে পা এলিয়ে বসে আছে। চুলগুলো কপালে ছড়িয়ে আছে, শুকিয়ে যাওয়া রক্ত মাখা হাতটা ঝুলে আছে। মনে হচ্ছে পুরো মানুষটা যেন ভেঙে পড়া কোনো নিঃশেষ পাথরের মতো, যার সমস্ত শক্তির স্রোত শুকিয়ে গেছে।
এই দৃশ্য নিশাত বেগমের অন্তরটাকে ছিন্ন ভিন্ন করে দিল। তার বুক যেন হঠাৎ ঠান্ডা হয়ে এলো। এই দৃশ্য, এই দুর্বলতা, এই ভগ্নতা তিনি কখনো দেখেননি। নিশাত বেগমের পুরো শরীর অবশ হয়ে উঠছে। নিশাত বেগম তীব্র বেগে রুমের ভেতর ঢুকতে ঢুকতে নিকোলার উদ্দেশ্যে বলল, নিকো, তাড়াতাড়ি দরজা বন্ধ কর। কারণ কায়ানের এই অবস্থা নিশাত বেগম এই প্রথম দেখছেন। কায়ানের মতো এত কঠিন মানুষকে এরকম দুর্বল অবস্থায় দেখলে যে কেউ প্রশ্ন করবে, যদিও বা এই ম্যানশনের বাইরের কারোর ক্ষমতা নেই তাকে প্রশ্ন করার। নিশাত বেগমের মতো নিকোলাই তাড়াতাড়ি দরজা বন্ধ করে দিল। নিশাত বেগম তাড়াতাড়ি কায়ানের পাশে বসে কায়ানের মুখে কাপা হাতে স্পর্শ করতেই কাতর কণ্ঠে বলে উঠল, জেরিম, জেরিম চোখ হলো, জেরিম। কিন্তু কায়ান কোনো জবাব দিল না। হতাশা আর আতঙ্ক মিশে নিশাত বেগম নিকোলাইয়ের দিকে তাকিয়ে কাপা কণ্ঠে বলে উঠল, নিকো, পানি দে তাড়াতাড়ি। সঙ্গে সঙ্গে নিকো পানির ক্রিস্টাল পিচারটা নিয়ে এসে কানের মুখে পানি ছেটাতেই কানের চোখের পাতা নড়ে উঠল। নিশাত বেগম আবারও কাপা কণ্ঠে বলে উঠল, জেরিম, জেরিম। এই ডাক কানের কানে যেতেই কান আস্তে আস্তে চোখ খুলতে লাগলো, যেন কোনো গভীর অন্ধকার ঘুম থেকে ব্যথায় জাগলো। নিশাত বেগমের বুকে যেন পানি ফিরে এলো। নিশাত বেগম সঙ্গে সঙ্গে কায়নের কপালে এক স্নেহমাখা ঠোঁটের স্পর্শ এঁকে কান্না ভেজা চোখে বলে উঠল, এক্ষুনি আমার জান বেরিয়ে যাচ্ছিল। কি অবস্থা করেছিস, ও আল্লাহ। কায়নের চোখ আধখোলা, ভেতরে যেন সবকিছু কুয়াশার মতো ভাসছে। মাথা ভারী, শরীর অবশ, বুকের ভেতর এক ধরনের জ্বালা। সে বুঝতেই পারছিল না কখন রাতের মধ্যে ঘুম লেগে গিয়েছিল। মনে হচ্ছিল মাথাটা যেন কারো আঘাতে ঠাস করে বাজছে। শরীরের প্রতিটি স্নায়ু যেন ধুক ধুক করে ব্যথা দিচ্ছে। ধীরে ধীরে সে নিজের পিঠটা সোজা করল, কপাল কুঁচকে দুহাত দিয়ে মাথার পাশে চাপ দিল। মনে হচ্ছে মাথার ভেতর জমে থাকা সব ভার যেন এক ধাক্কায় ঠেলে বের করে দিতে চাইছে। কিন্তু যতই চেষ্টা করুক স্মৃতিগুলো এলোমেলো ধোয়ার মতোই ধরা দিচ্ছিল। চোখের সামনে জমে থাকা ঝাপসাটা কিছুটা সরতে শুরু করলো, আর সেই সাথে গত রাতের দৃশ্যগুলো ফোঁটা ফোঁটা করে ফিরে আসতে লাগলো। তারপর হঠাৎই ধারালো ছুরির মতো পুরো মনে পড়ে গেল। কানের নিঃশ্বাস থেমে গেল মুহূর্তে, আর ঠিক সেই মুহূর্তে সে চোখ বড় বড় করে কাবা গলায় প্রায় চিৎকার করে বলে উঠল, রু,